যারা আওয়ামী লীগে এসে সেটা আধা আওয়ামী লীগ হোক ফুল আওয়ামী লীগ হোক সুবিধা নিয়েছে, তারা কি করবে আমি জানি না। কারণ তারা যারা সুবিধাবাদী তাদের মাইন্ড সেট আপ তো আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। তারা সকালে আওয়ামী লীগ থাকবে, বিকেলে বিএনপি হবে, সন্ধ্যায় জামাত হবে, রাতের বেলায় আবার বামপন্থী হবে, আবার ভোর রাতে তাহাজ্জুদের আগে হয়ে যাবে সুশীল, আবার যদি দেখে সুসময় তাহলে ফজরের পরে সব আওয়ামী লীগ হয়ে যাবে। তাদের কথা বাদ, কিন্তু আমি সমর্থকদের কথা যদি আমাকে বলেন, আমার এই আপনারা জানেন যে 10-12 দিন আমি অসুস্থ, আমাকে অসংখ্য মেসেজ করেছে মানুষ। সেখানে আমি সাধারণ কর্মী যারা, তৃণমূলের কর্মী যারা, তাদের বক্তব্য কিন্তু সুস্পষ্ট। তারা মরে যেতে পারে, তারা আওয়ামী লীগ শেখ হাসিনা প্রসঙ্গে আপোষ করবে না। তারা যদি মরে যায়, অলরেডি দেখেন তারা কত নির্যাতিত। এই 2 বছরে আমি হিসাব করেছি 71ও এত, অনেকেই বলে 71-এর মতো পরিবেশ, আমি একমত নই। যদিও প্রথমে আমিও তাই বলতাম 71, কিন্তু এখন আমি দেখতেছি না, 71-এর চাইতেও ভয়াবহ পরিবেশ এখন। এখনই যখন আপনি আওয়ামী লীগের সাধারণ কর্মীদের, তৃণমূলের সমর্থকদের সরাতে পারেন নাই, তার কবে পারবেন? যেমন কিভাবে এখন বলবেন যে কেন আমি 71-এর চাইতে ভয়াবহ বললাম? 71-এ কিন্তু মানুষ যতই নির্যাতিত নিপীড়িত থাকুক, তার কিন্তু আত্মরক্ষার একটা সুযোগ ছিল। সে ট্রেনিং এ চলে যেত ভারতে, অথবা বাংলাদেশেরই কোনো মুক্তিযুদ্ধের ক্যাম্পে গিয়ে মুক্তিযোদ্ধাদের কাছে গিয়ে বা সংগঠকের কাছে গিয়ে বলতো যে আমাকে অস্ত্র দাও, আমি মুক্তিযুদ্ধ করব। তারা প্রতিরোধ করতে পারতো, রাতে পালিয়ে থাকতে পারতো। এই অবস্থা ছিল। এমনকি সাধারণ জনগণ তাদের কিন্তু জায়গা দিত থাকার, খাবার যায়। কারণ মুক্তিযোদ্ধারা তো ঘাড়ে তো চিরামুড়ি আর মাছ ভাত নিয়ে তারা যুদ্ধে নামে নাই, তারা তো খালি পেটে একটা বন্দুক নিয়ে যাইতো, কেউ বন্দুক ছাড়াও নামতো গেরিলা ফাইটের জন্য। তো তখন মানুষ তাদের সহজ, এখন কিন্তু সেই সুযোগ রাখে নাই। এখন আওয়ামী লীগের যারা, তাদের আত্মগোপনে থেকে একেবারে আন্ডারগ্রাউন্ড, যেমন স্বাধীনতার 25 বছর পাকিস্তানের মুক্তিযুদ্ধের আগে 25 বছর পাকিস্তানে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল, তাদের বিভিন্নভাবে রাজনীতি করতে হতো। ঠিক আওয়ামী লীগকে এখন নিষিদ্ধ অবস্থায় তাকে রাজনীতি করতে হচ্ছে। তার বিরুদ্ধে পুরো দেশের আইন শৃঙ্খলা সবাই, তো আগে ছিল পাক বাহিনী, এখন আগে ছিল তার সহকারী ছিল রাজাকার আল বদর আল শামস, আর এখন দেখেন আপনি তার সাথে বিএনপি, জামাত, হেফাজত, চামরানাই, যত পীর সারা চামড়া আল্লাহ চামড়া যারা পীর সহ যারা আছে পাকিস্তানের পক্ষে, তারা সব এখন সেই 71-এর সাথে ভয়াবহ পরিবেশ। এখনই আপনি আওয়ামী লীগের সমর্থকদের আপনি সরাইতে পারেন নাই। তাদের পরিবার নারীদের ধর্ষণ করা হচ্ছে, তাদের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে, তারা এমনও হচ্ছে যে এখন তাদের দোকান খুললে ট্যাক্স দিতে হচ্ছে। অনেকেই তো খুলতে পারতেছে না, আত্মগোপনে চলে গেছে। যারা খুলে রাখছে তাদের ট্যাক্স দিয়ে তাদের এখন জিজিয়া কর দিতে হচ্ছে। অনেকটা জিজিয়া করের মতো বিএনপি জামাতকে জিজিয়া কর দিয়ে তাদের টিকে থাকতে হচ্ছে, আর অধিকাংশ আত্মগোপনে। তো এখনই আপনি তাদের পারেন নাই। কয়জন আওয়ামী লীগের লোক বিএনপিতে যোগ দিয়েছে? কয়জন জামাতে যোগ দিয়েছে? 1 কোটিতে কয়জন? 1 কোটিতে 1000 লোক তো যায় নাই এখনো। তাহলে যেহেতু 1 কোটিতে 1000 লোক এখনো আওয়ামী লীগ ছাড়ে নাই, তো আওয়ামী লীগ তারা কেন ছাড়বে? আর আওয়ামী লীগ তো এমন একটা বিষয় যে এটা তো সরে আসতে পারবে না, তারা সরে আসতে পারে না। কারণ আর সুবিধাবাদীদের কথা আলাদা। আমি মনে করি বাংলাদেশে যতবার আওয়ামী লীগ বিপদে পড়েছে, যতবার বাংলাদেশ বিপদে পড়েছে, এই যে আওয়ামী লীগের সাধারণ কর্মী এবং সমর্থক, তারাই আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে, তারাই আওয়ামী লীগের আদর্শ ধারণ করে রেখেছে, তারাই বাংলাদেশকে টিকিয়ে রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। মৃত্যু তো যে কোনো মানুষের যে কোনো সময় হতে পারে। আগামীকাল শেখ হাসিনা অসুস্থ হয়ে মারা যেতে পারে, আমি মারা যেতে পারি, আপনি মারা যেতে পারেন, আমাদের যে দর্শক শুনতেছে তাদের মধ্যে 2-4 জন মারা যেতে পারে আগামীকাল। তো মানুষের মৃত্যু তো যে কোনো সময় হতে পারে। তো মারা গেলেই কি আপনি মনে করেন যে রাজনীতি শেষ হয়ে যাবে? 1975 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে তো মনে করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে গেছে, কিন্তু তা তো হয় নাই। বরং এখন বাংলাদেশ আওয়ামী লীগ যে কত শক্তিশালী হয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। আমি তো সাধারণ মানুষের সাথে কথা বলি, এই মুহূর্তে বাংলাদেশ যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশে আওয়ামী লীগ সবচেয়ে শক্তিশালী সংগঠন। শুধুমাত্র সেনাবাহিনী মাঠের থেকে উঠে গেলে এই নিষেধাজ্ঞা এগুলো কিচ্ছুই কেয়ার করবে না। এই যে নিষেধাজ্ঞা দিচ্ছেন, অনেকে আমাকে বলে ফরিদ সাহেব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আপনি কথা বলেন না কেন? অনেকে বলে এইভাবে। আমি বলেছি তো আমি তো নিষেধাজ্ঞা মানিই না, তো আমি এটা তুলে নেওয়ার কথা কি বলবো? ফরিদ ভাই, আমার আরো 2টা কথা মনে আসছে। আপনার নিষেধাজ্ঞার আগে আপনি ওই জায়গাটায় যে ছিলেন, যে 71-এ আমরা এত বিপদে ছিলাম না, আসলে এটা দেখেন কেন ছিলাম না। 71-এ কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যারা, তাদের কিন্তু সমাজে কোনো প্রভাব ছিল না। তারা মুক্তিযুদ্ধ বিরোধী হয়েছে, এদের সবাইকে একা কাদের সিদ্দিকী কিন্তু মেরে ফেলতে পারতো।
মানে তারই সক্ষমতা ছিল যে সে সময় মেরে ফেলা, কিন্তু সেটা আমরা করিনি। এখন তাদের সমাজে অনেক প্রভাব প্রতিপত্তি বেড়ে গেছে। আমার মনে হয় আপনি যে বলেছেন যে ৭১-এর চেয়ে সময়টা খারাপ, এই কারণেও কিন্তু এখন সময়টা অনেক বেশি খারাপ। নিঃসন্দেহে। আর আর আপনি যেটা বললেন, আপনি লাস্টে যে কথাটা বললেন ওইখানে আমার একটা মন্তব্য আছে। আপনি শেষ কোন কথাটা দিয়ে যেন শেষ করছিলেন? যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে যারা, তারা একজনও তো আওয়ামী লীগের বাইরে চলে যায় না, অন্য দলে যোগ দেয় নাই, না, এবং না, তারা যায়নি। আর একটা জিনিস দেখেন, আওয়ামী লীগের এখন যে আমাদের যদি আমরা গত 15-20 বছরের বাংলাদেশের রাজনীতিটা দেখি, সেখানে আমরা দেখব যে আপনার রাজনীতি বলেন বা দেশের উন্নয়ন বলেন, কোনো কাজে কিন্তু এই দলগুলোর কোনো ভূমিকা নাই। বিশেষ করে বিএনপি যখন ক্ষমতায় আসলো, আসার পরে গত 6 মাসে আমরা কিন্তু একটা সিদ্ধান্ত তাদের নিতে দেখলাম না আপনার দেশের পক্ষে ভালো হবে এমন কিছু। আর সবচেয়ে বড় কথা আমি বলি, তারেক রহমান সাহেব তো তিনি কিভাবে বসবেন একটা একটা সভা সমিতিতে, এটাই ঠিক করতে পারেন নাই। তাহলে এই ধরনের একটা প্রধানমন্ত্রী কিভাবে তিনি বাংলাদেশটা চালাবেন? আপনার কি মনে হয়? তিনি তো, আমি তো তাকে শুরুতেই বলেছিলাম, তিনি যেদিন প্রধানমন্ত্রী হবেন তার আগেই বলেছি এটা তো মুসলেখা প্রধানমন্ত্রী, তিনি তো প্রধানমন্ত্রী নন, তাই তার বসা না বসার আলোচনা বৃথা। কারণ একজন মানুষের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, এই যে আমি অসুস্থ থেকে আজকে সবে আমাকে ডাক্তার বললো যে আপনি আজকে থেকে স্বাভাবিক জীবনযাপন করেন, তবে সতর্ক থাকবেন, রেস্ট নেবেন। আপনি দেখেন তো আমার চেহারায় যে কনফিডেন্ট, তারেক রহমানের চেহারায় সে কনফিডেন্ট দেখেন, একটা সুস্থ না, মানুষ। দেখি না। তার বডি ল্যাঙ্গুয়েজ, যারা সাইকোলজি বুঝে, যারা বডি ল্যাঙ্গুয়েজ বুঝে, একজন লোক তারেক রহমানের পক্ষে বলতে পারবে না। যারা বডি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে, তারা তারেক রহমানের কথাবার্তা আচরণেই বুঝতে পারবে তিনি সন্ত্রস্ত, ভীত। তিনি কোথায়, তা মনে হচ্ছে যে কোথায় যেন তার কোনো কিছু তার বন্ধক দেওয়া আছে। তো এই মুসলেকা প্রধানমন্ত্রী, তারপরেও দেখেন 17 বছর একটা মানুষ ব্রিটেনের মতো একটা সভ্য দেশে থেকে এখনো রাজনৈতিক বয়ান তিনি দিতে শিখলেন না। তিনি কি বলেন নিজেই জানেন না। তিনি প্রধানমন্ত্রী, না সালাউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী, না জামাতের আমির প্রধানমন্ত্রী, না আমার ভাবির পোলারা প্রধানমন্ত্রী, বোঝা বড় মুশকিল। আপনি দেখেন তার বডি ল্যাঙ্গুয়েজ, তিনি তিনি কত নির্বোধ হলে এই কথা বলেন, একটা মানুষ কত অজ্ঞ। একটা হলো যোগ্যতা দুই ধরনের, একটা হলো অর্জিত আর একটা হলো অর্পিত। অর্পিত যোগ্যতা দিয়ে তো আপনি বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না কম্পিটিশনে। তার তো একদিকে তার প্রধানমন্ত্রিত্ব, তিনি জিয়া পরিবারে জন্মগ্রহণ করেছেন বলে প্রধান হতে পারে, একটা লোক বংশ পরম্পরা আসতে পারে, কিন্তু তাকে তো যোগ্য হতে হবে। ধরে নেন রণবীর কাপুর, সে বংশ পরম্পরায় সিনেমাতে আসছে, কিন্তু সে যোগ্য, তাই টিকে আছে। নাহলে শুধুমাত্র পারিবারিক কারণে টিকতে পারবে না, তাহলে টুইঙ্কেল কান্নাও টিকে থাকতো, তাহলে অমিতাভ বচ্চনের পুত্রও টিকে থাকতো, তাই না? যোগ্যতা অর্থাৎ একটা হলো অর্জিত যোগ্যতা, আরোপিত। এটা হলো আরোপিত যোগ্যতা। অর্জিত যোগ্যতা হলে তারেক রহমান এইভাবে কথা বলতেন না। যে ব্যক্তি নাকি বলে যে মাটির নিচে গ্যাস দিয়ে, মাটির নিচে পাইপলাইন থেকে ভারত আর বার্মা গ্যাস চলে যাচ্ছে, এই এই এইরকম সেন্সের, এরকম হবু রাজার আরেক গবু মন্ত্রী আছে আরেকটা, তিনি আবার বলেন যে গ্রামে তার একটু দূরে, তো তাই কারেন্ট ধীরে ধীরে যায়, লোডশেডিং হয়। তো এই ধরনের যারা হবু রাজা আর গবু রাজা মন্ত্রী, তারা কেন, মানে আমি তো অবাক হয়ে যাই যে বাংলাদেশে পর্যন্ত যত দেশ প্রধান হয়েছে, এমনকি ডক্টর ইউনূসও একজন অযোগ্য প্রধানমন্ত্রী, কোনো সন্দেহ নাই, তার চেয়েও বেশি অযোগ্য হচ্ছে তারেক রহমান, যার এত বড় দলের সমর্থন থাকার পরেও যার বডি ল্যাঙ্গুয়েজ এত দুর্বল, যার কথা বলার যোগ্যতা নাই, যিনি 17 বছর ইংল্যান্ড থেকে কি করলেন আমরা জানি না, কি শিখলেন তিনি। 17 বছরে একটা মানুষ বিদেশে থাকলে মিনিমাম সভ্য হয়ে আসে কথাবার্তা, আচার আচরণে। কিন্তু আমরা কি দেখলাম, পৃথিবীর সবচেয়ে স্বাধীনতা, নারী স্বাধীনতা এবং গণতান্ত্রিক একটা দেশে থেকে, ধর্মনিরপেক্ষ একটা দেশে থেকে এসে তিনি রাজ্জাক বিন ইউসুফ তথা এই নারী বিদ্বেষী, এই কাজ্জাব, এই বদমাইশ, এই হালে খবিশ, তার মতো লোককে সে দাওয়াত দেয়, তাহলে আর কি করার আছে? আপনি ম্যাকিয়াভেলি কি বলেছে? ম্যাকিয়াভেলির প্রিন্সে বইয়ে কি বলে, আমাদের কি শেখায়? ম্যাকিয়াভেলি তার জীবনের, সারা জীবনের অভিজ্ঞতা এবং শত শত রাজার জীবন বিশ্লেষণ করে তিনি বইটা লিখেছেন, দ্য প্রিন্স। সেখানে তিনি কি লিখেছেন, যে কোনো মানুষকে যদি তুমি নিরূপণ করতে চাও, তাকে অ্যাসেসমেন্ট করতে চাও, মেজারমেন্ট করতে চাও, তার আশেপাশে কে কে আছে তাদের দেখে তাকে মূল্যায়ন করবে। আপনি দেখেন তো তার পাশে কে? তার পাশে বিবি নূর, তার পাশে কে? সালাউদ্দিন সাহেব, তার পাশে কে? রিজভী সাহেব, এদের টুকু সাহেব,
এদের না, কথাবার্তাগুলো রিজভী সালাউদ্দিন বাদ দেন, এই যে শুধু আমরা যদি টুকু নিয়ে আলোচনা করি, টুকু ছিল প্রতিমন্ত্রী 2001 থেকে 6, এই বিদ্যুৎ সেকশন দেখতো, এবং তখন তাকে চাকরিটা ছেড়ে দিতে হয়েছিল, কারণ তখন তো আসলে লোডশেডিং এখনকার মতো অবস্থা ছিল, মানুষের জীবন ছিল খুবই দুর্বিষহ। 17 বছর পরে ফিরে এসে তারেক রহমান সে ব্যর্থ মন্ত্রীটাকে তার আবার বিদ্যুৎ মন্ত্রী করলেন, যার ফলাফল বাংলাদেশের মানুষ পাচ্ছে। যেটা আপনি বললেন যে উনি বলছে যে আমাদের বিদ্যুতের লাইনগুলা লম্বা লম্বা, শেখ হাসিনার সময় কি ওই লাইনগুলা ছোট ছোট ছিল? দেখেন, মানে মানুষকে তারা কত বোবা ভাবে যে না শেখ হাসিনার সময় এই লাইনগুলো, তখন কি নাকি শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন আওয়ামী লীগ সরকারের সময় মানে সরাসরি বিদ্যুৎ চলে যেত তার ছাড়া, তার ছাড়াই চলে যেত। হ্যাঁ, তার এটা ছাড়াই তারা চলে যেত। মানে একজন মন্ত্রী, একজন দায়িত্বশীল মানুষ। শুনেন, আপনি একজন কূটনীতিক ছিলেন, আপনার সাথে 10 জনের কথা চিন্তা ভাবনা আলাদা হইতে হবে। তিনি একজন মন্ত্রী, তার কথাবার্তা আলাপ আলোচনা এবং সরকারের দায়িত্ব, তার কথাবার্তা ওইরকম হইতে হবে। আমি পরিবারে আগে 2 বছর আগে কিভাবে কথা বলছি, আর এখন জনগণের সাথে পরিচিত হওয়ার কারণে, পাবলিক ফিগার হওয়ার কারণে আমাকে অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। ভুল যে আমার হয় না তা বলছি না, কিন্তু এরকম এরকম মানে নির্বোধের মতো ভুল তো আমাদের স্লিপ অফ টাং হতে পারে, কিন্তু এরকম ভুল কথা তো আমরা বলি না, এরকম স্টুপিডিটি তো আমরা করি না, করতে পারি না, এটা করা যায় না। আপনি দেখেন, সে বলল যে তার, আচ্ছা তার কথাও বাদ দেন, তার চেয়েও হাস্যকর দেখেন আপনি, যে কোনো কিছু সমস্যা হলেই শেখ হাসিনার সরকারের 17 বছরের সমস্যার কারণে জ্বালানি সমস্যা, 17 বছর কবে জ্বালানি সমস্যা হয়েছে? তখন তো এত লোডিং ছিল, 1 ঘন্টা 2 ঘন্টা, এরকম 12 ঘন্টা 14 ঘন্টা ছিল ছিল না, না। এখন তো ফরিদ ভাই আরেকটা জিনিস কিন্তু বৈধতা চলে আসে। বৈধতাটা কোথায় আসে দেখেন, এটা নিয়ে আওয়ামী লীগের বক্তব্যগুলো সুস্পষ্ট হওয়া উচিত। এই যে ওরা কিন্তু এখনো বলে যে লুটপাট করে, এইটা করে সেটা করে, আমার তো মনে হচ্ছে যা যা ব্যবস্থা তখন করা হয়েছিল প্রত্যেকটার প্রয়োজন ছিল, ছিল বলেই তখন বিদ্যুৎ ছিল। এই প্রয়োজনগুলা ইউনুস পূরণ করে না। ইউনুস তো সব টাকা পয়সা চুরি করেছে, আপনার কোনো মেরামত, এই যে আপনার যতগুলো বিদ্যুতের যে আপনার যেসব কি বলবো প্লান্ট আছে, এগুলো কোনো কিছু মেরামত করে নাই। তারেক রহমানের কোনো পরিকল্পনা নাই। আসলে মূল জিনিসটা হলো আওয়ামী লীগের যে প্রতিটা কাজই সঠিক ছিল, এদের ব্যর্থতাগুলো কিন্তু তাই প্রমাণ করে। এবং সেখানে শুধু বদনাম আর বদনাম চুরি, এইটা বলে কি এরা বেশি দিন জনগণের হাত থেকে বাঁচতে পারবে? আমার সেটা মনে হয় নাই। ফরিদ ভাই, আমি একটু আবার আমার আজকের যে প্রোগ্রাম, আজকের বিষয়টাতে ফিরে আসতে চাই। এই যে দেখেন আওয়ামী লীগকে বাংলাদেশের, হ্যাঁ হিন্দু সবগুলা যদি ভারতে পাঠিয়ে দেয় তখন এক অবস্থা, সেটা আমরা এখন কল্পনা করছি না। বাংলাদেশে এখনো যদি 7% বা 8% হিন্দু সম্প্রদায় থাকে, বা আপনার বাংলাদেশে যেসব বিভিন্ন উপজাতি সম্প্রদায় আছে পাহাড় টাহাড় অন্যদিকে, আর বাংলাদেশের যেসব নারীরা কর্মক্ষেত্রে থাকতে চায়, মানে পুরুষের সাথে জীবনে তাদের ভূমিকাটা দেখাতে চায়, এই অংশটা কি শেখ হাসিনা আজকে মরে গেলে বা শেখ হাসিনা ডিসেম্বরে ফিরে না আসলে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে সমর্থন দেওয়ার কোনো সুযোগ আছে? আপনি কি মনে করেন? আমি মনে করি না, কারণ আমরা যেভাবে হিসাব করি না কেন, আগামীতে বাংলাদেশের নেতৃত্ব আওয়ামী লীগের হাতেই পড়বে। সেটা শেখ হাসিনা জীবিত থাকুক, বা বয়সজনিত কারণে মারা যাক, বা তাকে মেরে ফেলা হোক, সবগুলোর সম্ভাবনা রাখতে হবে। যেমন ধরেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ডিসেম্বর মাসে আসলো, অলরেডি রাশিয়া তো বলে দিয়েছে যে তারা একটা সম্ভাবনা দেখতেছে যে তাকে পাকিস্তানের আইএসআই তাকে হত্যা করবে। এটা আমরাও মনে করি, এটা রাশিয়ার গোয়েন্দা সংস্থা, এত বড় সংস্থা হইতে হবে না। আমরা অনুমান করি যে পাকিস্তান বা তুরস্ক বা ইসলামী জঙ্গিবাদীরা, এটা প্রাথমিক, অন্যরাও মারতে পারে, মাওবাদীরা মারতে পারে, বামপন্থীরাও মারতে পারে, এমনকি বিএনপি পন্থীরাও মারতে পারে, কিন্তু সবার আগে আমরা যেটাকে রাখবো পাকিস্তানের আইএসআই, তুরস্ক এবং এই ইসলামী মৌলবাদী, এদেরকে আমরা উপরে রাখতে চাই। কে করতে পারে? অনেকেই সম্ভাবনা। তো এটা একটা সম্ভাবনা থেকে যায়, কে তার মানে কি তাহলে তখন কি হবে? আওয়ামী লীগ এতিম হয়ে যাবে না? বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ছাড়া এতিম, তার প্রমাণ এবার হয়ে গেছে। আবারও বলতেছি আমি, কোট অ্যান্ড কোট, যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের জনগণ এতিম, এই এই 2 বছরে প্রমাণ হয়ে গেছে। এটা আমরা প্রমাণ করি নাই, বা আমার কথায় প্রমাণ হবে না, বা আওয়ামী লীগের লোক বলে নাই, বা আপনি বলেন নাই। এটা বিএনপি, যেটা আপনি বললেন যে বিএনপি প্রমাণ করে দিয়ে গেছে, জামাত প্রমাণ করে দিয়ে গেছে, আমার ভাবির ছেলেরা প্রমাণ করে দিয়ে গেছে যে আওয়ামী লীগ ছাড়া এই দেশের বাংলাদেশের জনগণ এতিম। হ্যাঁ, আওয়ামী লীগের ভুল ত্রুটি থাকতে পারে, একটা দল
দীর্ঘ সময় ক্ষমতায় থাকুক বা এক টার্ম ক্ষমতায় থাকুক, একটা সরকারের তো 100 পরিকল্পনার 100টাই শুদ্ধ হইতে পারে না, এটা সম্ভব না। ভুল হবে, ভুল হতে পারে, কিন্তু ভুলের পরিমাণ, শুদ্ধের পরিমাণ, এটা পরিমাপ করে একটা সরকারের ভালো মন্দ দেখতে হবে আমাদের। আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের জনগণের বিকল্প কোনো পথই খোলা নেই। কে যাবে ক্ষমতায়? এই দেশের সেনা শাসন চলবে না, এই দেশের সেনা শাসন কেউ মানবেও না, সেনা শাসন চলবেও না, আমরা হতে দেবও না। বাংলাদেশের কিন্তু জনগণ ফরিদ মানবে ভাই, না। প্রকারান্তরে তো আমি এখন পর্যন্ত সেনা শাসনই দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা কিছু সেনা পরিবর্তন শাসনই হয়েছে, কিন্তু না, না, এখনো তো এটা ওয়াকারই ক্ষমতায়। না, 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 আপনার কথা আমি 100 ভাগ একমত। সরাসরি না এসে তারা একটু গায়ে পোশাক পরেছে, কখনো ইউনূসের পোশাক পরেছিল, এখন তারেক রহমানের পোশাকে ওয়াকার সাহেবরা, মিলিটারিরাই আছে। মূলত মোল্লার মিলিটারি এখন কখনো তার ওয়াকারের ওই ডক্টর ইউনূসের পোশাক পরে, কখনো তারেক রহমান পরে, এটা সত্য। কিন্তু সরাসরি তারা আসতে পারে নাই, পারবে না, সেই কথাটা আমি বলেছি। আর বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বে পাকিস্তানেও যেমন সরাসরি আসে, বাংলাদেশের সবসময় 1975-এর পর থেকেই সবসময় কোনো না কোনোভাবে পর্দার আড়ালে সেনাবাহিনী ছিল এবং এখনো আছে। ভবিষ্যতে থাকবে কিনা সেটা ভবিষ্যতে দেখা যাবে। যেটা আপনি বললেন যে বাংলাদেশের জনগণ এই সেনাবাহিনী দিয়েও মানবে না, কারণ কি জানেন? তারা দেখে ফেলেছে এই ইউনূসকে দেখা, তারেককে দেখা আর সেনাবাহিনী দেখা একই কথা। মানুষ বুঝে ফেলেছে যে জনগণের সরকার ছাড়া এই দেশ চলবে না। আর জনগণের সরকার আপনি কাকে আনবেন? কোন দলকে আনবেন? আওয়ামী লীগ ছাড়া তো আপনার বিকল্প নেই। যদি বিকল্প থাকতো জনগণ সেটা চিন্তা করতো, কিন্তু সেটা তো নাই, কারণ এখন বাংলাদেশে আওয়ামী লীগ ভার্সেস অল। এখন তো বাংলাদেশে কোনো বিরোধী দল নাই, মানে বিরোধী দল বলতে না, এখন নাই, ওরা একই আসলে, সে একই এনসিপি, জামাত, এরা বিএনপি, তিনটা খালাতো ভাই, একই। মামাতো ভাই, ফুফাতো ভাই, বিআই, হুম। আত্মীয় স্বজন, এরা মনে করেন একই। এরা সারা পৃথিবীতে সরকারি দল বিরোধী দল থাকে। বাংলাদেশ আল্লাহর রহমতে পৃথিবীতে একমাত্র দেশ যেখানে সরকারি দল এবং সরকারি বিরোধী দল আছে, যেটা আমরা দেখতে পারতেছি। জামাতকে দেখতে পারতেছি, আমার ভাবির ছেলে 6টা যে অনুরোধের আসরে আসছে, আমরা দেখতে পাচ্ছি। তো আপনি যেটা বললেন, বাংলাদেশের জনগণের কোনো বিকল্প নাই, আওয়ামী লীগের কাছে ফিরতে হবে। আর আওয়ামী লীগকেও ফিরতে হবে জনগণকে রক্ষা করার জন্য, কারণ বাংলাদেশের আওয়ামী লীগ একমাত্র দল যেটাই বাংলাদেশের দল, এবং যেটার জন্ম হয়েছে ক্যান্টনমেন্টের বাইরে, যেটার জন্ম হয়েছে জনগণের দ্বারা। বাংলাদেশের জনগণের দ্বারা একটি মাত্র দল, বাংলাদেশের একটি দল, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সুতরাং বাংলাদেশ